এবারে এই ভিডিওতে আমরা দেখব আর্টিকেল 31, 32, 33, 34 অ্যান্ড 35, ঠিক আছে। ফান্ডামেন্টাল রাইটের বাকি যে কটা প্রভিশন আছে সেগুলো আমরা এই ভিডিওতে ডিটেলসে দেখব। তাহলে শুরু করা যাক আর্টিকেল 31 দিয়ে। আর্টিকেল 31-এ রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারটা আর্টিকেল 31-এর মধ্যে প্রেসক্রাইব করা ছিল। বোঝা গেল? আমরা জানি সম্পত্তির অধিকার বর্তমান আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, তার কারণ একটা খুব সমস্যা। মৌলিক অধিকার মানে প্রথম ভিডিওতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এমন একটা অধিকার যেটা আমাদের কাছ থেকে কেউ কোনো রকমভাবে কেড়ে নিতে পারে না, ঠিক আছে। তাহলে সম্পত্তির অধিকার যদি মৌলিক অধিকার হয়, তাহলে গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় যখন পাবলিক প্রপার্টি অ্যাকোয়ার করে দেশের উন্নয়নের জন্য, সেটা রেল লাইনের কাজে হোক বা দেখা গেল আমার বাড়ির নিচে হয়তো সোনার খনি পাওয়া গেছে বা কয়লা খনি পাওয়া গেছে, তাহলে আমার বাড়িটাও তো গভর্নমেন্টকে ছেড়ে দিতে হবে। তো এই ধরনের বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রচুর অসুবিধে হতো, যার জন্য পরে এটা 44th অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যাক্ট 1978 সালে 1978-এ 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে রিপিল করে দেওয়া হয়। রাইট টু প্রপার্টিটা আমাদের আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখা হয় না, এটা চলে যায় কোথায়? এটা এখন চলে যায় যে রাইট টু প্রপার্টি, এটা একটা লিগাল রাইট অর্থাৎ একটা আইনি অধিকার আন্ডার আর্টিকেল 300A, ঠিক আছে। আন্ডার আর্টিকেল 300A এটাতে এখন আমরা একটা আইনি অধিকার হিসেবে পেয়ে থাকি। তাহলে আইনি অধিকার মানে আমরা কি পাবো? আইনি অধিকার মানে এটা যে গভর্নমেন্ট যদি মনে করে বা স্টেট যদি মনে করে, তাহলে কিন্তু আমার বাড়ি মানে আমার মৌলিক অধিকার, এর সম্পূর্ণ অধিকার আমার এই জায়গা, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। এটা সম্পূর্ণ অধিকার আমার নয়, আমি স্টেটকে কিছু ট্যাক্স দিই, তার এগেনস্টে এই জায়গা থাকার জন্য এক্সট্রা জায়গা ট্যাক্স এটসেট্রা এটসেট্রা দিয়ে থাকি, তার এগেনস্টে এখানে থাকি, কিন্তু এটার আমার সম্পত্তির অধিকার হিসেবে এটা আমার একটা মানে আইনি অধিকার রয়েছে। অর্থাৎ যেটা আমার এরিয়া, যেটা আমার বাড়ি, তো সেটা আমার বাড়ি, আমার কাছে কোনো রকম অধিকার থাকবে না। অর্থাৎ আমার পাশের বাড়ির লোক এসে আমার বারান্দাতে ঢুকে পড়বে এবং পাশের বাড়ির লোকের জানলাটা তৈরি করবে আমার বারান্দার উপরে, এমন ব্যাপারটা যাতে না হয়, ঠিক আছে। এবং বর্তমান ভারতবর্ষে এই সম্পত্তির অধিকারের ওপর প্রচুর কেস হয়, মানে সম্পত্তির অধিকার এই প্রভিশনটা নিয়ে না, বলছি সম্পত্তির মানে কেউ বলছে এই জায়গাটা আমার অন্য কেউ নিয়ে নিয়েছে, ওই জায়গাটা আমার অন্য কেউ নিয়ে নিয়েছে, কেউ বলছে আমি সম্পত্তির সমান ভাগ পাইনি, ঠিক আছে। এই নিয়ে এই যে সম্পত্তির অধিকার এখন আর্টিকেল 300A-তে চলে গেছে। তাহলে আমরা মনে রাখবো কি যে আর্টিকেল 300A-তে আমরা পাচ্ছি বর্তমানে অ্যাজ আ লিগাল রাইট টু প্রপার্টি, ঠিক আছে। আর সেটা আমাদের কোনো মৌলিক অধিকার নেই। তাহলে সেটা মৌলিক অধিকার কোথায় ছিল? আর্টিকেল 31-এর আন্ডারে ছিল। কবে থেকে ওটাকে রিপিল করা হলো? 1978 সালে রিপিল করা হলো বাই 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে সবগুলো ইম্পর্টেন্ট, আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে এবং সবগুলো থেকেই প্রশ্ন আসে, অতীতেও এসছে বহুবার। আচ্ছা, পরবর্তী আর্টিকেলের দিকে লক্ষ্য রাখি। পরবর্তী আর্টিকেল 32। আর্টিকেল 32-তে বলছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। রেমেডি মানে আমরা কি বুঝি? পথ্য, ঠিক আছে। তাহলে শরীর খারাপ হলে আমরা যে পথ্যটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেমেডি। ফান্ডামেন্টাল রাইটের শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ভারতবর্ষে যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে সেগুলো হচ্ছে গ্যারেন্টেড। এবারে ভেবে রাখো, গ্যারেন্টেড তো করা হলো, দেখা গেল যে তুমি একটা মোবাইল কিনেছো, যে মোবাইলটার সাপোজ ধরো গ্যারেন্টি রয়েছে 6 মাসের, অর্থাৎ 6 মাসের মধ্যে মোবাইলটার কোনো সমস্যা হলে কোম্পানি সেটাকে রিপ্লেস করে দেবে বা সারিয়ে দেবে, বোঝা গেল? তো কিন্তু দেখা গেল গ্যারেন্টেড তো রয়েছে, তোমার কাছে কাগজ আছে, কোম্পানি বলে দিয়েছে যে এটা গ্যারেন্টি রয়েছে, কিন্তু এই গ্যারেন্টারটা কে হবে? হু উইল বি দ্য গ্যারেন্টার? যে খারাপ হয়ে গেলে কার কাছে তুমি নিয়ে যাবে, সেই গ্যারেন্টারও তো একজন লাগবে, তাই তো? তাহলে আমাদের ফান্ডামেন্টাল রাইটগুলো যেহেতু আমাদের গ্যারান্টেড, তাহলে গ্যারেন্টার কে হবে? যদি আমি না পাই, তাহলে আমি কার কাছে যাব যে আমি এটা পাচ্ছি না, আমাকে এটা পাইয়ে দিন, আমার এই অধিকারটা আমাকে দেয়া হচ্ছে না, আমাকে এটা দেওয়ার যাতে হয় সেই ব্যবস্থা আপনি করুন, ঠিক আছে। সেই গ্যারেন্টার হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাজ পার আর্টিকেল 32, ঠিক আছে। তাহলে অ্যাজ পার আর্টিকেল 32 আমাদের ফান্ডামেন্টাল রাইটের গ্যারেন্টার হচ্ছে সুপ্রিম কোর্ট। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস অর্থাৎ কনস্টিটিউশনালের যে পথ্য, অর্থাৎ কনস্টিটিউশন যদি কোনো জায়গায় ভেঙে পড়ে, ফান্ডামেন্টাল রাইট যদি আমরা না পাই, তাহলে আর্টিকেল 32 এর এগেনস্টে আর্টিকেল 32 এর নিয়ে আমরা কোথায় যেতে পারি? সুপ্রিম কোর্টে যেতে পারি। এবারে এই যে আর্টিকেল 32, এটা কিন্তু বেসিক ফিচারের মধ্যে পড়ে, এটা কখনোই কোনো পার্লামেন্ট বা আমাদের কোনো রকম সরকার কেউই কখনো এটাকে কোনো রকম অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, বোঝা গেল?
তাই এটাকে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিল কে? ডক্টর বি আর আম্বেদকর। খুব ইম্পর্ট্যান্ট লাইন, অনেক পরীক্ষাতে এসছে। হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছিল ডক্টর বি আর আম্বেদকর। কারণ আর্টিকেল 32 যদি না থাকে তাহলে এই মৌলিক অধিকারগুলোর কোনো গুরুত্ব নেই। কারণ যদি এর গ্যারেন্টার না থাকে, যদি এটা গ্যারেন্টি না দিতে পারি, তাহলে তো এর মৌলিক অধিকারগুলোর কোনো গুরুত্ব নেই। নামেই দেওয়া আছে, নামেই লেখা আছে, ভাই কে দিচ্ছে, কাকে দিচ্ছে, কে পাচ্ছে, কেউ জানে না। ঠিক আছে, তাহলে এই আর্টিকেল 32 এর মাধ্যমে কি হতে পারে? যদি আমরা ফান্ডামেন্টাল রাইট কিছু না পেয়ে থাকি তাহলে তার এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে মুভ করতে পারি। বোঝা গেল? তো কি বলছে? 5 টাইপস অফ রিট টু প্রোটেক্ট ফান্ডামেন্টাল রাইট ইউজড বাই সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট এই 5 ধরনের রিট জারি করে থাকে ফান্ডামেন্টাল রাইটটাকে প্রোটেক্ট করার জন্য। কাদের জন্য? ম্যান টু ম্যান ফান্ডামেন্টাল রাইট প্রোটেক্ট করার জন্য 5 ধরনের রিট জারি করে থাকে। কি কি? নাম্বার 1 হেবাস কর্পাস, নাম্বার 2 ম্যান্ডামাস, নাম্বার 3 প্রহিবিশন, নাম্বার 4 সার্টিওরারি অ্যান্ড নাম্বার 5 কোয়া অরিন্টো। আরও একবার বলি, হেবাস কর্পাস, হেবাস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কোয়া অরিন্টো। এবার তোমাদেরকে কি করতে হবে? এই 5টা যে নাম আছে, এই 5খানা যে রিটের 5 রকম নাম, এই 5টা নাম কিন্তু একেবারে মুখস্থ করে নিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এর পরের ভিডিওতে আমরা এই 5টা রিট কি জিনিস, এর ডিটেলস কিভাবে আমরা পাবো, মানে এর মধ্যে কি কি রয়েছে, কোন রিটটা কোন ক্ষেত্রে জারি করা হয়ে থাকে, আমরা কোন রাইটটা না পেলে কোন রিটের জন্য অ্যাপ্লাই করতে পারি, এগুলো সব আমরা একটা বা দুটো ভিডিওতে এরপরে, ঠিক এর পরেরটাতে, পরের ভিডিওগুলোতে আমরা দেখব। ঠিক আছে, তাহলে আর্টিকেল 32 সম্পর্কে জানা গেল। এবারে আমরা চলে যাচ্ছি আর্টিকেল 33-তে। আর্টিকেল 33-তে বলছে পাওয়ার অফ পার্লামেন্ট টু মডিফাই দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ ফোর্সেস। ঠিক আছে, যে পার্লামেন্টের ক্ষমতা আছে, যারা ফোর্স, সেই ফোর্সগুলোর ফান্ডামেন্টাল রাইটগুলোকে মডিফাই করে দেওয়ার। যেমন ফোর্স বলতে আর্মি বুঝি, পুলিশ বুঝি, সেন্ট্রাল ফোর্স। আর্মি আর সেন্ট্রাল ফোর্সের মধ্যে কি পার্থক্য? আর্মি মানে যারা আমাদের দেশের আর্মি, অর্থাৎ সেনাপ্রধানের আন্ডারে যারা থাকে। আর সেন্ট্রাল ফোর্স হচ্ছে যেগুলো, মানে আর্মি দেখবে ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আসে, আর সেন্ট্রাল ফোর্স আছে আমাদের হোম সেক্রেটারি বা হোম মিনিস্ট্রির আন্ডারে আসে। ঠিক আছে, যেমন বিএসএফ সেন্ট্রাল ফোর্স, সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স, এরকম আরও 6-7টা বাহিনী রয়েছে। এসএসবি সেন্ট্রাল ফোর্স, আর পুলিশ মানে স্টেট পুলিশ, বা সেন্ট্রাল ফোর্সের মধ্যেও একটা পুলিশ আছে, সেটা হচ্ছে তোমার ওই সেন্ট্রাল পুলিশ, যেটাকে সিআরপিএফ বলা হয়। আচ্ছা, তো কি করতে পারে পার্লামেন্ট? এদের যে ফান্ডামেন্টাল রাইটগুলো আছে সেগুলোকে মডিফাই করতে পারে। কারণ আমরা অলরেডি জানি এরা অনেক রকম ফান্ডামেন্টাল রাইট পায় না। তার কারণ এই যে 8 ঘন্টা কাজ করার অধিকার, আর্টিকেল 21-এর আন্ডারে, এটাও একটা ফান্ডামেন্টাল রাইট। সেটা কি পুলিশ পায়? না, পায় না। পুলিশ এর বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? না, করতে পারবে না। পুলিশ যদি মনে করে তাহলে কি পিসফুল অ্যাসেম্বলি করতে পারবে? পুলিশরা দেখা গেল ধর্মতলার মোড়ে একটা আন্দোলনের ব্যবস্থা করছে, আমরা ঠিকঠাক ডিএটিএ পাচ্ছি না, সেটা কি করতে পারবে? না, করতে পারবে না। ঠিক আছে, বোঝা গেল? তাছাড়াও দেখবে যে ঘুমের অধিকার, একটা অধিকার আছে আমাদের, যে প্রপার স্লিপের অধিকার, রাতে ঘুমের অধিকার, সেটা আর্মিরা পায়? পায় না। সেন্ট্রাল ফোর্স পায়? পায় না। ঠিক আছে, তো এরকম অনেক অধিকার পায় না। আবার অনেক অধিকার, যেমন আর্মিরা কি করতে পারে? আর্মিরা টাইটেল ইউজ করতে পারে। ঠিক আছে, তারা টাইটেল ইউজ করতে পারে। আর্মির যে একজন মেজর, সে নামের আগে মেজরটা লিখতে পারে। বোঝা গেল? এগুলো আবার দেয়া হয়। তো কিছু কি করতে পারে মোটামুটি এটা আমরা জেনে রাখবো। আর্টিকেল 33-তে বলা হয়েছে যে পার্লামেন্ট এদের যে রাইটগুলো আছে সেই রাইটগুলোকে মডিফাই করতে পারে নিজের মতো করে। আচ্ছা, আর একটা কথা যেটা বলে রাখার, সেটা হচ্ছে আর্টিকেল 32-তেই আমাদের কনস্টিটিউশনাল রেমেডিস কেন এসছে। কারণ আর্টিকেল 12 থেকে শুরু করে আর্টিকেল 30 পর্যন্ত, 31টা তো বর্তমানে নেই, 30 পর্যন্ত যতগুলো ফান্ডামেন্টাল রাইট আছে, এই সব ফান্ডামেন্টাল রাইটগুলো যখন আমরা পাবো না, তখন কিন্তু আর্টিকেল 32-এর এগেনস্টে আমরা আর্টিকেল 32-তে চলে যাব, গিয়ে আমরা রেমেডির জন্য অ্যাপ্লাই করব। ঠিক আছে, 33, 34, 35 এগুলো কিন্তু রিটের আন্ডারে আসে না। আচ্ছা, এবারে জেনে নিই 33 আমরা জানলাম, এবারে জেনে নিই 34। 34-এ বলছে রেস্ট্রিকশন অন রাইটস কনফার্ড বাই দিস পার্ট হোয়াইল মার্শাল ল ইজ ইন ফোর্স ইন এনি এরিয়া। বলছে এই যে পার্ট, অর্থাৎ পার্ট 3-তে যে রাইটগুলোর কথা বলা হয়েছে, সেই রাইটগুলোকে রেস্ট্রিকশন করা হতে পারে। ঠিক আছে, বা রেস্ট্রিকশন করা হবে যখন কোনো একটা জায়গায় মার্শাল ল চলবে, সেই জায়গাটাতে। মার্শাল ল কী জিনিস? মার্শাল, যেমন আমরা জানি ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি, তেমনই মার্শাল ল হচ্ছে একটা ছোট্ট একটা জায়গায় যেখানে সেনাবাহিনীর শাসন চলে। দেখা যাচ্ছে সেখানে মানে এক্সটার্নাল কোনো থ্রেডের জন্য হোক, বা কোনো অন্য কোনো টেরিটোরিয়াল প্রবলেম হোক, বা এরকম কিছু হোক, তো সেখানে দেখা যাচ্ছে
সেখানে তখন সেনা শাসন চলছে, অর্থাৎ আর্মির শাসন চলছে। এই রকম যে ছোট্ট জায়গাটা থাকবে সেটা নির্দিষ্ট এরিয়ায় হতে পারে, দেখা গেল যে শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় মার্শাল ল জারি করা হয়েছে, ঠিক আছে। তো এরকম যখন জায়গা হবে বা কোনো একটা নির্দিষ্ট জায়গা, যে মুর্শিদাবাদের কোনো একটা জায়গা, সেখানে কেবলমাত্র মার্শাল লটা জারি করা হয়েছে, কারণ সেখানে টেরোরিস্টদের উপদ্রব বেড়ে গেছিলো বা অনেক ল অ্যান্ড অর্ডার বিশাল বড় সমস্যায় পড়ে গেছিলো, এটসেট্রা এটসেট্রা কারণে। তো এই সব জায়গাতে কি হবে, এই সব জায়গায় যখন কোনো জায়গায় মার্শাল ল চালু থাকবে, সেই সব জায়গায় কিন্তু এই ফান্ডামেন্টাল রাইটের ওপর বেশ কিছু রেস্ট্রিকশন করে দেওয়া হবে। ক্লিয়ার হয়ে গেল? এটা আর্টিকেল 34-এ বলা রয়েছে। আচ্ছা, এবার আসি আর্টিকেল 35-এ। আর্টিকেল 35 এটা লাস্ট আর্টিকেল। এখানে বলা হয়েছে লাস্ট আর্টিকেল অফ ফান্ডামেন্টাল রাইটস। এখানে বলা হয়েছে লেজিসলেশন টু গিভ এফেক্ট টু দ্য প্রভিশন অফ দিস পার্ট। লেজিসলেশন অর্থাৎ পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্ট কি করবে, পার্লামেন্ট এই পার্টে যে প্রভিশনগুলো আছে, ঠিক আছে, এই পার্টে যে বিধানগুলো আছে সেগুলোকে এফেক্ট দেওয়ার চেষ্টা করবে। কিভাবে এফেক্ট দেওয়ার চেষ্টা করবে, যেগুলো বলা আছে সেগুলো তৈরি করার চেষ্টা করবে, বা বিভিন্ন ল তৈরি করবে, আইন তৈরি করবে। এই পার্টের যে লেজিসলেশন, এই পার্টে যে প্রভিশনগুলো আছে সেগুলো যাতে ঠিকঠাক মান্যতা পায় তার জন্য বিভিন্ন শক্তপোক্ত আইন তৈরি করবে, ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এই কথা বলা হয়েছে আর্টিকেল 35-এ, যে এগুলোকে ঠিকঠাক এফেক্ট দেবে। প্রথমত সংবিধানে যেগুলো আছে সেগুলোকে মানবে এবং চেষ্টা করবে যে ফান্ডামেন্টাল রাইটগুলো সাধারণ মানুষের কাছে যেমন বলা আছে সেইভাবে পৌঁছে দিতে, এবং যাতে এগুলো ডিসওবে না করতে পারে তার জন্য কঠোর আইনও তৈরি করবে পার্লামেন্ট। আচ্ছা, তো এখানে ফান্ডামেন্টাল রাইট শেষ হলো। আমরা পরবর্তী ভিডিওতে রিটের ডিটেল জানবো।